নেপালে হঠাৎ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বারেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ গভীরভাবে শোকাহত এবং ব্যথিত বলেও জানান প্রধানমন্ত্রী। প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে বলে জানান তিনি। এই সংকটে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে তার সরকার প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বিকেল ৩টায় শুরু হবে অধিবেশন। গুম এবং মানবাধিকার সুরক্ষা, সাথে সম্পত্তি হস্তান্তর সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এই অধিবেশনে পাশ হওয়ার কথা রয়েছে। এর আগে গেল 15 জুলাই চলতি সংসদের বাজেট অধিবেশন শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী 60 দিনের মধ্যে অধিবেশন বসতে হবে। সে অনুযায়ী তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি। অধিবেশন শুরুর আগে সংসদে তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ এবং কার্যসূচি চূড়ান্ত হবে। অধিবেশন সংক্ষিপ্ত হলেও অন্তত 6টি গুরুত্বপূর্ণ আইনের খসড়া বা বিল উত্থাপিত হতে পারে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 10 আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর তাকে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আজ তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত বছর ট্রাইব্যুনালে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমেদ। এতে জিয়াউল হাসান ছাড়াও পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ, একেএম শহীদুল হক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় দীপুমণি, আমির হোসেন আবু সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক 10 মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া 2013 সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব 1-এর সাবেক অধিনায়ক আবদুল্লাহ আল মোমেনকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোর 6:30টার দিকে নওগাঁ রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করা হয়। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফ শমসেরনগর ক্যাম্পের সদস্যরা 6 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। পরে বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলছে। পাশাপাশি এই ঘটনায় বিএসএফ এর কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। রকম একটু ঘটনাটা জানাবেন, কটা নাগাদ আসলে এই পুশিনের চেষ্টা করা হয়? যাদের ভিতরে পুশিন করা হচ্ছে, যেই 6 জনের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে নারী, পুরুষ কিংবা শিশুদের সংখ্যা কেমন সেটা জানাবেন। তারা এখন কোথায় আছে? নোম্যান্স ল্যান্ডে নাকি তারা ভারতীয় সীমান্তের মধ্যে প্রবেশ করেছে? এবং এখন পর্যন্ত কি ধরনের উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে? রাকিব, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েক দফা পুশিনের চেষ্টা হয়েছে এবং প্রতিহত হয়েছে, এবং প্রত্যেকটি পুশিন কিন্তু রাতের অন্ধকারে এবং যে সমস্ত দুর্গম এলাকা সেখান দিয়ে হয়। আমিও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটি মূলত একটি বিল এলাকা। এই বিলের রামদাস বিল বলা হয়, এবং এই রামদাস বিলেরই রামদাসপুর একটা বিওপি ক্যাম্পের পাশ দিয়ে যে সীমান্ত রয়েছে, খোলা সীমান্ত, মূলত এইখান দিয়ে পুশিনগুলো করা হয়েছে। এবং ভোর 5টা থেকে 5:30টার দিকে তাদেরকে ঠেলে দেওয়া হয়, এবং তারা পানিযুক্ত যে নিচু জায়গা ভারতে সেই জায়গায় অবস্থান করছিল। পরে বিজিবি বিষয়টি টের পাবার পরে কিন্তু তারা 6টার দিকে প্রতিহত করে, এবং তাদেরকে বারবার বলার পরে কিন্তু তাদেরকে ভারতীয় ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনায় কিন্তু বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে যে বারবার তাদের কে না জানিয়ে এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং এইটা নিয়ে প্রতিবাদ জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত উত্তর দেওয়া হয়নি, এবং টহল জোরদার করা হয়েছে। আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কতজন, এখানে 6 জন রয়েছে এবং 6 জনই যুবক শ্রেণীর। তারা সবাই যুবক শ্রেণীর, এখানে নারী বা শিশু কেউ নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি খোঁজ নিয়ে, যে তাদেরকে ভারতীয় অংশে যে গাছগুলো রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর ওই পাশে তারা এখন অবস্থান করছে। কিন্তু ভোর 6টার দিকে তারা কিন্তু
সীমান্তের কাছাকাছি যে পানিগুলো রয়েছে, পানির যে জায়গাগুলো রয়েছে এখানে তারা অবস্থান করছিল। বর্তমানে তাদেরকে আমরা আর দেখতে পাচ্ছি না এবং সীমান্তে পুরোপুরি শান্ত রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ, রাকিব। অনেকগুলো তথ্য জেনে নিলাম রিকেশ রক্ষণ, নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে এবং বিএসএফ তাদের দিক থেকে কোনো উত্তর দেয় কিনা সেই জবাবটাও নিশ্চয়ই দিলে আপনার মাধ্যমে জানতে পারবো। সকম রিকেশ রক্ষণ যুক্ত হয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে বলছিলেন। শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর পরিবারের অন্য সদস্যরা হত্যাকারীদের চিনে ফেলায় তাদেরকেও হত্যা করে সিদ্ধার্থ আর মুগ্ধ। এরই মধ্যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এ হত্যার দায় স্বীকার করেছে। সকালে রংপুর মেট্রোপলিটন কমিশনার আব্দুল মাবুদ এক সংবাদ সম্মেলনে একথা জানান। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে, আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়। বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয়, যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। দ্রোহ, সাম্য, মানবতা আর অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলাম আজ তার 50তম মৃত্যুবার্ষিকী। 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় কবি। কবির মৃত্যুবার্ষিকীকে ঘিরে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সকালে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম বিপ্লবের বাণী প্রচার করেছিলেন। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।